এভাবে তাকানোর কিছু নেই। আমার হবু বউকে টাচ করার পুরো অধিকার আমার আছে। আর পুরো দুনিয়া উল্টে গেলেও আমি তিতলিকেই বিয়ে করব। তাই আশা করি কেউ কিছু ভাববে না। পাত্রী দেখতে এসে সবার সামনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে সাজ্জাদ। আর ঘটনার আকস্মিকতায় তিতলির যেন সকল ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ হুঁশ ফিরলে তিতলি নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু সাজ্জাদের সাথে সে কিছুতেই পেরে উঠছে না। শেষে না পেরে কান্না করে দিল, কিন্তু সাজ্জাদের এমন কাণ্ডে কেউ কিছুই বুঝতে পারলো না। সাজ্জাদ তিতলিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে সোফায় বসে পড়লো, যেন কিছুই হয়নি একটু আগে। সবাইকে অবাক করে দিয়ে সাজ্জাদ বলে উঠল, এভাবে তাকানোর কিছু নেই। আমার হবু বউকে টাচ করার পুরো অধিকার আমার আছে। আর পুরো দুনিয়া উল্টে গেলেও আমি তিতলিকেই বিয়ে করব। তাই আশা করি কেউ কিছু ভাববে না। সবাই এখনো অবাক চোখে তাকিয়ে আছে, যেন বিষয়টা তারা বুঝতেই পারছে না। তিতলি প্রথমে কিছু না বললেও এখন সে চুপ থাকতে পারছে না। এগিয়ে গিয়ে সাজ্জাদকে থাপ্পড় মারার জন্য হাত তুলতে সাজ্জাদ ধরে ফেলে। একদম না বউ, এরপর যা খুশি করো, এখন না। এই হাত দিয়ে আমাকে শুধু হাতুর করবে, মারামারি কেন? আপনি ভাবলেন কি করে আমি আপনাকে বিয়ে করব, যে কিনা মেয়ে দেখতে এসে সবার সামনে পাত্রকে চুমু দিয়ে বসে? চুমু না দিলে বিয়ে করতে? সাজ্জাদের কাণ্ডে কেউ খুশি হোক আর না হোক, তিতলির বাবা তিতা সাহেব হেব্বি খুশি। কারণ সে সবসময় এমন মেয়ের জামাই খুঁজেছে যে সবসময় নিজের ভালোবাসাকেই প্রায়োরিটি দেবে। কে কি ভাবলো তা নিয়ে ভাববে না, যেমনটা সে নিজের বউকে তুলে এনে বিয়ে করেছিলেন। এখন উনি একই ঘটনা পুনরায় ঘটতে দেখে বেশ মজা পাচ্ছেন বলেই মনে হয়, যা সাজ্জাদের চোখ এড়ায়নি। আশা করি কারো কোনো আপত্তি নেই। আপত্তি নেই মানে? অবশ্যই আপত্তি আছে। আমি আপনাকে বিয়ে করব না। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি, না তোমার মতামত চেয়েছি? মানে কি, আমার বিয়ে আমার মত দেবেন না? আমি প্রয়োজন বোধ করছি না। আমি সাজ্জাদের সাথে আলাদা কথা বলতে চাই। সাজ্জাদ, তুমি আমার সাথে এসো। জি অবশ্যই। বলেই তিতা সাহেব সাজ্জাদকে নিয়ে তার স্টাডি রুমে চলে গেলেন। আর তিতলি তো মনে মনে সেই খুশি, কেননা সে তার বাবাকে যতদূর জানে এই ঘটনার পর সে কিছুতেই এই বিয়ে হতে দেবে না। এমনিতেই যত প্রপোজাল এসেছে তার বেশিরভাগ সম্পত্তির লোভে পড়ে। তিতলি কখনোই চায় না তাকে কেউ সম্পত্তির জন্য বিয়ে করুক, কিন্তু তাই বলে কখনো ভাবেনি কেউ তাকে এভাবে ধরে চুমু দিয়ে বসবে। কেননা তার সাথে কথা বলতেও ছেলেদের পা কাঁপে। প্রায় 2 ঘন্টা পর সাজ্জাদ বের হয়, সাথে তিতা সাহেব। তাদের দেখে মনে হচ্ছে যা হবার ছিল তাই হয়েছে। দুজনেই ভাবলেশহীন ভাবে বের হলো, আর তিতা সাহেব তিতলিকে অবাক করে দিয়ে সুন্দর করে বিয়ের দিনক্ষণ সব বলে দিল। বাবা, তুমি সত্যি চাও এই বিয়ে হোক? মানে এই লোকটা সবার সামনে আমাকে চুমু দিয়েছে, আর তুমি এমন ভাব করছো যেন কিছু হয়নি। আহা তিতলি, এই লোকটা কি তোমার হবু স্বামী হতো? আরো তো শুধু চুমুই দিয়েছে, কামড়ে তো দেয়নি। বাবা! এবার তিতলি লজ্জা যেন কুকিয়ে যাচ্ছে। তার নিজের বাবা তাকে এভাবে লজ্জা দেয়, ভাবা যায়? সাজ্জাদও কম যায় না, আর চোখে তিতলিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। তিতলি তো পারে না সাজ্জাদকে চিবিয়ে খেয়ে ফেলে। সাজ্জাদের বাবা তিতা সাহেবের সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করলেন। তিনি এতক্ষণ নীরব দর্শকের মতো ছিলেন, যেন তিনি আগে থেকেই জানতেন কি ঘটবে। সাজ্জাদ আর তার পরিবার বেরিয়ে যেতেই শুরু হয় ঘরে তুফান। তিতলি হাতের কাছে যা পাচ্ছে তাই ভাঙছে, তবু যেন রাগ কমার নামই নেই। বাবাকে সে কত কিছু যে বলেছে তার ইয়াত্তা নেই। তিতা সাহেব মেয়ের রাগ সম্পর্কে জানেন, তাই আর কথা বাড়ায়নি, কারণ এখন বলেও কোনো লাভ নেই। আজ বহুদিন পর সাজ্জাদ প্রাণ খুলে হাসছে, যেন অপ্রত্যাশিত কিছু পেয়ে গেছে। তার খুশির বাঁধ ভেঙে গেছে, আর তার খুশিতে তার পুরো পরিবার খুশি। এবার দেখা যাক কেন সাজ্জাদ এত খুশি আর তিতলির এত রাগ। 2 বছর আগে তিতলি কাঠফাটা রোদে শাড়ি পরে দাঁড়িয়ে আছে কারো অপেক্ষায়। তিতলি কাউকে ফোন দিল এবং ফোনের ওই পাশের ব্যক্তি খুব ভয়ে ফোনটা ধরলো, কেননা সে তিতলির রাগ সম্পর্কে জানে। এই তোমরা কোথায়? এভাবে আমাকে রোদে দাঁড় করিয়ে রাখার কোনো মানে খুঁজে পাচ্ছি না। ফোনের অপর পাশ থেকে, দেখ বাবু, এইভাবে রাগিস না, এই তো প্রায় চলে এসেছি, ওই তো তোকে দেখা যাচ্ছে। তিতলির কাছে সীমা ও রবিন এসে দুজনেই প্রথমে সরি বলল।
কিন্তু তিতলি তো ভীষণ রাগ। এক দফা তাদের বকুনি দেওয়া হয়ে গেছে। অতঃপর তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। তিতলি সীমাকে নিজের বোনের মতো মনে করে। আসলে সে তার সিনিয়র আর প্রতিবেশীও। তারা সবাই একটা রেস্টুরেন্টে গেল, আর তিতলির সব বন্ধু বান্ধব তিতলিকে উইশ করলো। আজ তার জন্মদিন তাই। কিন্তু তিতলির কিছুতেই মুড ঠিক হচ্ছে না। তাই কেক কেটে ঠিক করলো সবাই মিলে গেম খেলবে। ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম শুরু হলে প্রথমেই তিতলির টার্ন। তাকে ডেয়ার দেওয়া হলো যে তাকে রেস্টুরেন্টের টেবিল পরিষ্কার করতে হবে। তিতলি খুব ইজিলি তার ডেয়ার কমপ্লিট করেছে। আর একে একে সবার পালা শেষ। খালি বোতলটা আবার ঘুরে পড়লো তিতলির কাছে। ডেয়ার তো করলাম, এবার কি ট্রুথ দিবি? এই তোর সব সত্যি আমরা জানি, তাই তুই ডেয়ারই নিবি। আচ্ছা দে, আমি ভয় পাই নাকি? তিতলি মুখে বললেও মনে মনে খুব ভয় পাচ্ছে। না জানি শয়তানগুলো কি করতে দেয়। কিন্তু তিতলিকে যা বললো তাতে সে চরম অবাক। বেশি কিছু করতে হবে না, সামনে যাবি আর হোয়াইট কালারের শার্ট পরা লোকটিকে একটা চুমু দিয়ে আসবি, ব্যাস এতটুকুই। এই তুই পাগল হইছিস? আমাদের গেমে অন্য কাউকে কেন জড়াচ্ছিস? তিতলিকে সবাই ফোর্স করতে লাগলো, কারণ এমন ডেয়ার তারা কেউ কখনো করেনি। তিতলিও এক প্রকার বাধ্য হয়েই গেল। সে যত সামনে এগোচ্ছে তার হার্টবিট যেন ততই বাড়ছে। লোকটির পিছন দেখা যাচ্ছে, আর পিছন দেখে যে কেউ বলে দেবে লোকটি নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ। তিতলি এগিয়ে গিয়ে তাড়াতাড়ি লোকটির কাছে গিয়ে সরি বলে গালে চুমু দিয়ে দৌড় দিল। সবাই প্রথমে হাসলেও লোকটির চেহারা দেখে তিতলি বাদে সবার অবস্থা খারাপ। তিতলির অবস্থা খারাপ হবেই বা কি করে? ও তো লোকটাকে চেনেও না। তবুও লজ্জায় লোকটিকে দেখার আগে তিতলি বেরিয়ে এসেছিল রেস্টুরেন্ট থেকে। তিতলি প্রথম বর্ষের শিক্ষার্থী হওয়ায় ভার্সিটিতে বেশি জানাশোনা নেই। শুধু তার বন্ধু বান্ধব আর সিনিয়রদের মধ্যে সীমা আপু আর রবিন ভাইয়া। তারা সবাই ভার্সিটিতে এসে দেখে তিতলি তার সবচেয়ে প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে আছে, আর তার কোলে অনেক ফুল ঝরে আছে। আর তিতলি চোখ বুঝে তার ঘ্রাণ নিচ্ছে। চোখ খুলে তিতলি সবাইকে দেখতে পেল। তারা সবাই কেমন যেন ভয়ে ভয়ে আছে। কিরে, তোদের সবার এই হাল কেন? যেন কেউ জোর করে তেতো খাইয়ে দিয়েছে। বোন, তুই এখানে নিশ্চিন্তে বসে আছিস, কিন্তু তোমার কপাল যে পুড়লো। আউচ! জিহাদের কথা শেষ না হতেই কণিকা জিহাদের পা মারিয়ে দিয়েছে আর ইশারায় চুপ করতে বলছে, কিন্তু তার তিতলির চোখ এড়ায়নি। কি হলো কণিকা, তুই জিহাদের পায়ে পাড়া কেন দিলি? কি বলছিল জিহাদ? আরে না, ওর পা মারতে যাব কেন? আর ওই আজ আমাদের নতুন টিচার আসবে, তাই হয়তো বলেছে, তাই না জিহাদ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাই বলতে চেয়েছিলাম। আর তুই এভাবে চলে এলি কেন? আসলে খুব লজ্জা লাগছিল, তাই চলে এসেছি। আমি আর জীবনেও এখানে যাব না, ওখানে বিপদ আছে। বিপদ তো তোর কাছেই চলে আসছে, একটু অপেক্ষা কর। কিছু বললি কণিকা? আর সীমা আপু আর রবিন ভাইয়া তোমাদের ক্লাস নেই? আছে রে বোন, তার চেয়ে তোর জন্য বেশি মায়া আছে। কি বলছো তোমরা? আমি কিছুই বুঝতে পারছি না। এমনিতেই রেস্টুরেন্টে তোমরা যে কি করলা তা ভাবতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। দূর থেকে সেই লোকটি তিতলিকে দেখছে আর মুচকি মুচকি হাসছে, তৃপ্তির হাসি। তিতলি আর কণিকা একসাথে বসে আছে ক্লাসে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার সাথে একজনকে নিয়ে এসেছেন আমাদের নতুন স্যার হিসেবে, যাকে দেখে তিতলির চোখ চরক গাছ। তিতলিকে দেয়ালে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছে সাজ্জাদ। আর তিতলি বেচারি তার নিজের অবস্থান বুঝতে পারছে না। সাজ্জাদ যে এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলবে তা হয়তো কোনো কালেই ভাবতে পারেনি তিতলি। অনেকক্ষণ পর তিতলিকে ছেড়ে দেয় সাজ্জাদ। এরপর তিতলিকে সে যা বলে তাতে তিতলির চেয়েও চোখের পানি ধরে রাখতে পারছে না। দেখো, রেস্টুরেন্টে তুমি আমাকে চুমু খেয়েছো, আমি কিন্তু কিচ্ছু বলিনি। আর কথায় আছে না, টিট ফর ট্যাট। কিন্তু আমার কাছে গালে চুমু ফর ঠোঁটে চুমু। আপনি এত বজ্জাত! রেস্টুরেন্টে যা হয়েছে তার জন্য আমি আপনাকে সরি বলেছি, কিন্তু তারপরেও আপনি এই কাজটা কি করে করলেন? ছি ছি বলে কিন্তু আবার চুমু দেবো। আর নো কান্নাকাটি, তোমার চোখের জল আমার ভালো লাগে না। তিতলি আর এক মুহূর্ত অপেক্ষা না করে কান্না করতে করতে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে।
আজ তার চোখের পানি যেন কোনো বাঁধই মানছে না। কিছুক্ষণ আগে তিতলি আর কণিকা একসাথে ক্লাসে বসেছিল। তার কিছুক্ষণ পরেই প্রিন্সিপাল স্যার একজনকে সাথে করে ক্লাসে ঢুকলেন। তিতলির চোখ তো চরক গাছ। এ তো সেই লোক যাকে সে চুমু দিয়েছিল রেস্টুরেন্টে। তিতলি কণিকার দিকে তাকাতেই দেখলো সে ভাবলেশহীন ভাবে আছে, যেন এটা হবারই কথা ছিল। তারপর প্রিন্সিপাল স্যার সবার সাথে লোকটির পরিচয় করিয়ে দিল। ইনি তোমাদের নতুন টিচার, মোহাম্মদ সাজেদ আহমেদ তুফাত। গুড নুন স্যার। গুড নুন স্টুডেন্টস। প্রিন্সিপাল স্যার পরিচয় করিয়ে দিয়ে চলে গেলেন, আর সাজ্জাদ সবার সাথে কথা বলা শুরু করলো। আমি তোমাদের নতুন প্রফেসর, তাই আজ আমরা সবাই পরিচিত হব, আর নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করব। ওকে? ওকে স্যার। সাজ্জাদ একে একে সবার পরিচয় নিল, এমনকি বাবার নামও। এর মধ্যে বেশ কয়েকবার তিতলির সঙ্গে চোখাচোখি হলো, কিন্তু প্রতিবারই তিতলি লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে। তার সাজ্জাদের চোখ এড়ায়নি। কণিকা তো দেখেও অন্ধ। তিতলি কণিকার কানে কানে ফিসফিস করে বলছে, এই কণিকা, এই লোকটা এখানে কি করে? আর জায়গা পাসনি আসার? আমার তো ভীষণ ভয় করছে। আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, জানবো কি করে? কণিকা, তুই এই সময় মজা করছিস? সাজ্জাদ প্রথম ক্লাস করেই বেরিয়ে যায়। তাতে যেন তিতলি হাফ ছেড়ে বাঁচে। মনে মনে বলে, মনে হয় লোকটার কিছু মনে নেই, বাঁচা গেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যখন তিতলি ওয়াশরুমে গেল, হঠাৎ তার হাত ধরে দেয়ালে চেপে চুমু দেয় সাজ্জাদ। বাঁকা হাসি দিতে দিতে বের হচ্ছে সাজ্জাদ, আর তিতলির রাগ ভাঙাতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সাজ্জাদ জানে এখন তিতলি কই আছে। তিতলি তার প্রিয় শিউলি ফুল গাছটার নিচে বসে কেঁদে চোখ ভাসাচ্ছে, আর মনে মনে হাজারটা গালি দিচ্ছে সাজ্জাদকে। কি মনে করে নিজেকে? টিট ফর ট্যাট। শালা একে তো আবার সরি বলাই ভুল হয়েছে। কেন যে বলতে গিয়েছিলাম, সরিটা ওয়েস্ট হয়ে গেল। আর আমার সুন্দর ঠোঁটটাকে কি সরকারি পেয়েছে? মানলাম ওনার গালে চুমু দিয়েছি, তা তো ওই বদমাশ গুলোর পাল্লায় পড়ে। বেটা ফাজিল, তোর নাম সাজ্জাদ না হয়ে বজ্জাত হলে বেশি ভালো হতো, তুফান না হয়ে কুফাত হলে বেশি ভালো হতো। দূর থেকে সাজ্জাদ তিতলির কাহিনী দেখে হাসতে হাসতে কুটি কুটি। রেস্টুরেন্ট থেকে তিতলি চলে আসে ঠিকই, কিন্তু সে তো সাজ্জাদের মনের ঘন্টা বাজিয়ে দিয়েছে। তা হয়তো তার অজানা। সাজ্জাদ তিতলির চুমু খেয়ে সাথে সাথে দাঁড়িয়ে পড়ে, কেননা সে ভীষণ রেগেছিল। কিন্তু তিতলির লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়ে বেরিয়ে আসা যেন তার মনে অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। তাই তিতলি চলে যাবার পর কণিকা সীমা ওদের সাথে কথা বলেছে। সাজ্জাদ একজন বিখ্যাত বিজনেসম্যান হওয়ায় তাকে সবাই মোটামুটি চেনে, কিন্তু তিতলি কখনোই বিজনেসম্যানদের পছন্দ করে না, তাই সে সাজ্জাদকে চিনতে পারেনি। তিতলি মনে করে বিজনেসম্যানরা শুধু সারাদিন কাজই করে, ফ্যামিলিকে সময় দিতে পারে না, যেমন তার বাবা। তাই বিজনেসের ব্যাপারে তার কখনোই ইন্টারেস্ট নেই। মোহাম্মদ সাজ্জাদ আহমেদ তুফান, মাশাআল্লাহ, কোনো অংশে হিরোর চেয়ে কম না, পুরাই ক্লাস খাওয়া টাইপ। কিন্তু তার একটা সমস্যা আছে, যা সে তার নিজের মনে করে তা যেভাবেই হোক নিজের করে নেয়, কিন্তু খুন খারাপির ধারের কাছেও থাকে না সে। তিতলি যখন আনমনে সাজ্জাদকে এত কথা শোনাচ্ছিল, হঠাৎ তার কোলে অনেকগুলো শিউলি ফুল ঝরে পড়ে। এই একটা জিনিস যা দেখলে তার রাত নিমিষে শেষ হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। ফুল দেখে সব রাগ ভুলে ফুলগুলোকে আবেশে আপন করে নিয়েছে। আর এই ঘটনাও সাজ্জাদের চোখ এড়ায়নি। সে দেখতে ব্যস্ত তিতলিকে, কিন্তু তাকে দেখে যে কত চোখ আহত নিহত হচ্ছে তার ইয়াত্তা নেই। বিষয়টা লক্ষ্য করে তৎক্ষণাৎ সাজ্জাদ চলে যায় সেখান থেকে, আর মনে মনে বলে, যার তাকানো উচিত সে তাকায় না, আর এরা চোখ বন্ধ করে না। কণিকা তিতলিকে খুঁজতে খুঁজতে এসে দেখে তিতলি পরম আবেশে ফুলের ঘ্রাণ নিচ্ছে। কণিকার সন্দেহ হলো, কেননা তিতলি বেশি রেগে গেলেই এই কাজটা করে। তিতলি চোখ খুলে কণিকাকে দেখে ভ্রু কুঁচকালো। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? বইন, তুই ঠিক আছিস? কার উপর এভাবে রেগে আছিস? তারপর তিতলি মনটা খারাপ করে একটু আগের সব কথা বলল। আর কণিকা মনে মনে বলল, এটা তো হবারই ছিল রে তিতলি। সাজ্জাদ ভার্সিটি থেকে বের হয়ে তার গাড়িতে উঠেছে। গন্তব্য মিটিং বোর্ড।
সাজ্জাদ ভার্সিটি থেকে বের হওয়ার পর থেকে তার প্রিয় লক্ষ্য করছে যে সাজ্জাদ আজ ভীষণ খুশি। তাই কৌতূহল মেটাতে বলেই ফেললো, স্যার একটা কথা জিজ্ঞাসা করি? বলে ফেলো। না মানে স্যার, আপনি একজন বিজনেসম্যান হয়েও কেন ভার্সিটির টিচার হলেন? আসলে পড়ানোটা আমার নেশা, আর বিজনেস করা আমার পেশা। বুঝতে পারলে? মানে বুঝলাম না স্যার। বুঝে যাবে তাড়াতাড়ি, অপেক্ষা করো। অফিসে এসে সাজ্জাদ সকলকে একসাথে জড়ো করে বলেছে সে বেশ কয়েকদিন অফিসে আসবে না, কিন্তু গুরুত্বপূর্ণ মিটিংয়ে সে অ্যাটেন্ড করবে। আর সবার কাজ সে বুঝিয়ে দিয়েছে। নিজের কেবিনে বসে সাজ্জাদ কাজ করছিল। তখনই হঠাৎ সকালের ঘটনা মনে পড়লো তার, আর আপন মনে হেসে বলে উঠল, তিতলি জান, তুমি যে কি জাদু করে দিলা মন তো আর মানে না। তুমি নিজেই নিজের বিপদ ডেকে এনেছো। এবার যে প্রতিদিন তোমার মিষ্টি ঠোঁটের স্বাদ নিতে হবে। বি রেডি মাই লেডি। তিতলি ভাবলেশীন ভাবে বসে আছে নিজের রুমে। তার লক্ষ্য এখন যেই তাকে ফোন দিবে তাকে একদম ধুয়ে দিবে, কেননা সে চরম বিরক্ত, যাকে বলে বিরক্তির একদম তুঙ্গে। তার ভাবনায় এক চামচ এলাচের দানা ফেলে ফোনটা বাজলো ঠিকই, কিন্তু তা যে তিতলির কোনো কাজের না তা সে ভালোভাবেই জানে। ফোনটা কল সেন্টারের। তাই তিতলি তার রাগটাকে দমিয়ে ফোনটা সুন্দরভাবে অফ করে দিল। এই পর্যন্ত কমসে কম 100+ কল এসেছে। সে কলটা ধরে হ্যালো বলতেই কেটে দিচ্ছে। কি বিরক্তিকর। ফোনটাকে ড্রয়ারে রেখে চলে গেল তার বাগানের শিউলি গাছটার কাছে, আর কুড়িয়ে নিল অনেকগুলো ফুল। তার এখন ফ্রেশ সুগন্ধ লাগবে, যা একমাত্র এখান থেকেই সম্ভব। ভাই, ইউ ক্যান ডু দিস। ইয়েস আই ক্যান ডু দিস। কেন, তোর ভাবি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে প্রবলেম কোথায়? তোর কি তিতলিকে পছন্দ নয়? অবশ্যই পছন্দ। ওকে আমি ভাবি বানাবো, কিন্তু তাই বলে প্রথম দিনই তুই ওকে ধরে চুমু দিয়ে দিবি? ওয়াশরুমে ওর সাথে কি করছিলি? কে বললো তোকে? তোর বউ নিজে বলেছে। আর আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে ওকে এইভাবে দেখতে পারবো না। তুই ওর থেকে দূরে থাকবি বলে দিলাম। আমার বউ আমি দূরে থাকবো? সো ফানি। আর শোন, ভার্সিটিতে আমি তোদের টিচার, তোর ভাই না। এতক্ষণ সাজ্জাদ আর কণিকা কথা বলছিল। কণিকা এতদিন ধরে সাজ্জাদ আর তিতলিকে আলাদা রেখেছে, কেননা সাজ্জাদ তিতলিকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে, তাও তিতলির আড়ালে, যা কেবল কণিকা জানে। সে নিজেও চায় তিতলি যেন তার ভাবি হয়, কিন্তু সে তার ভাই সম্পর্কে খুব ভালোভাবে জানে। বেচারি তিতলি। বইন, তোর জন্য খুব মায়া লাগছে। তোকে ছোটবেলায় দেখে যেই পাগলামি করতো, তাই তো শর্ত দিয়েছিলাম, যতদিন তুই নিজে না দেখা দিবি ততদিন যেন তোর সামনে না আসে। কিন্তু কি হলো, ভাগ্য তোকে তার করেই ছাড়লো। পরের দিন সকালে তিতলি তার বারান্দায় বেলি ফুলের গাছ পর্যবেক্ষণ করছে। হঠাৎ একটা ঢিলমোড়ানো কাগজ তার পায়ের সামনে পড়লো। প্রথমে ভয় পেলেও কাগজটা তুলে আগে দেখলো যে কে দিয়েছে, কিন্তু কাউকেই দেখতে পায়নি। মানুষটাকে খুঁজতে ব্যর্থ হয়ে কাগজটা খুলে পড়া শুরু করলো। লেখাটা দেখে তার রীতিমতো ঘাম ছুটেছে। লেখাটি ছিল, আজ থেকে কাছে আসার দিন গুনতে শুরু করো তিতলি জান। ভাগ্য কিন্তু আমার সহায় হয়েছে। লাভ ইউ। লেখাটা পড়ে তিতলি কিছুক্ষণ চুপ ছিল, কিন্তু পর মুহূর্তে উকিঝুঁকি মেরে মানুষটিকে খোঁজার তালে আছে। আর দূর থেকে সাজ্জাদ মন ভরে তার তিতলি জানকে দেখছে আর হাসছে তার বৃথা চেষ্টা দেখে। ভার্সিটি ক্যাম্পাসে বসে আছি আমি, কণিকা আর জিহাদ, সীমা আপু আর রবিন ভাইয়ার ক্লাস থাকায় তারা ক্লাসে। ভার্সিটি আসা থেকে দেখছি কণিকার মুড অফ, তাই বেশ কয়েকবার জিহাদকে জিজ্ঞাসা করেছি কাহিনী কি, কিন্তু আমি বলতে বলতে তাকিয়ে দেখি জিহাদ কণিকার দিকে তাকিয়ে আছে, যেন ও কথা শিখিয়ে দিলে তারপর সে বলবে। এবার বেশ বিরক্তি লাগলো আমার। একে তো সকালের মেসেজটা নিয়ে টেনশনে আছি, আর এখানে কণিকার মুড অফ, তাই বেশ বিরক্তি হয়েই বললাম, কণিকা জানিস আজ আমার সাথে কি হয়েছে? মানে তুই কিভাবে জানলি? কণিকার যেন এবার হুঁশ ফিরল, হকচকিয়ে বলে উঠলো, না মানে এমনিই বলছিলাম। তুই বল কি হয়েছে তোর সাথে? আসলে আসলে কি? তারপর তিতলি ওই কাগজটা আর সকালের ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলল।
কণিকা সব কাহিনী শুনে আর কাগজটা দেখে বিন্দু মাত্র অবাক হয়নি, বরং ওর রিয়াকশন দেখে মনে হচ্ছে তিতলি ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। কিন্তু কণিকা মনে মনে ভীষণ খুশি, তার ভাই যে এখনো তিতলিকেই ভালোবাসে, আর পাগলামি আগের চেয়ে কয়েক গুণ বেশি বেড়েছে, তাতে তার বিন্দু মাত্র আক্ষেপ নেই, বরং পাগলামি না থাকলে আক্ষেপ থাকতো। ভালোবাসাকে আপন করে নিতে যে কোনো পাগলামি যেন দেখার মতো। কণিকা মনে মনে বলছে, তিতলি রে, তোর সাথে যে ভবিষ্যতে আরো পাগলামি হতে চলেছে তা বেশ বুঝতে পারছি, কিছু করার নেই রে। এই কণিকা, কিরে কোথায় হারিয়ে গেলি? কি ভাবছিস? ভাবছি তোকে সাজ্জাদ কিভাবে সাইজ করবে। মানে? মানে আজ আপনার তথাকথিত বজ্জাতের ক্লাস আছে, আপনার যাওয়ার ইচ্ছে নেই? শুনেছি লেট হলে নাকি শাস্তি দে। এই রে, ভুলেই গিয়েছিলাম, তাড়াতাড়ি চল। এমনিতেই ব্যাটার আমার সাথে কিসের যে শত্রুতা আছে আল্লাহই ভালো জানে। লেট হলে যে আমার কি শাস্তি আছে তা কিছুটা হলেও আজ করতে পারছি। যথাসময় তিতলি আর কণিকা ক্লাসে এসে বসে পড়ে আর প্রতিটা ক্লাস করে। সবশেষে সাজ্জাদের ক্লাস। সে নাকি ইচ্ছে করে শেষে ক্লাস নিয়েছে, কারণটা শুধু সাজ্জাদ জানে। সাজ্জাদ ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সাজ্জাদ ক্লাসে ঢুকে প্রথমেই তিতলির দিকে তাকিয়ে রহস্যময় হাসি দেয়, যা দেখে তিতলির যা যায় অবস্থা। সারা ক্লাসে সবার অগোচরে কতবার যে চোখ টিপ দিয়েছে তার ইয়াত্তা নেই। আর তিতলি চোখ বড় বড় করে তাকিয়েছিল, সবার অগোচরে পারলেও কণিকা তার ভাইকে ঠিকই লক্ষ্য করেছে আর মুচকি মুচকি হেসেছে। সবচেয়ে বেশি হাসি পেয়েছে তিতলির রিয়াকশন দেখে। অবশেষে বজ্জারটার ক্লাস শেষ হলে তিতলি যেন হাফ ছেড়ে বাঁচে। কি একটা অবস্থা! তিতলি বের হয়ে ল্যাব ক্লাসে যাচ্ছিল, কণিকা আগেই চলে গেছে। সে বই নিতে গিয়েছিল লাইব্রেরিতে, কিন্তু বলে না ভালো সময় বেশিক্ষণ থাকে না, তা তিতলি হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। তার হাত হ্যাচকা টান দিয়ে একটা ফাঁকা ক্লাসে নিয়ে গিয়েছে সাজ্জাদ। কিসের জন্য নিয়ে গিয়েছে তা এখনো বুঝতে পারছে না তিতলি। সাজ্জাদ তিতলিকে দেয়ালে চেপে 2 হাত দিয়ে তাকে আবদ্ধ করে রেখেছে, উদ্দেশ্য তার প্রশ্নের উত্তর পাওয়া। আচ্ছা তুমি কেমন বলো তো? কেমন মানে? আর আপনি আমাকে এখানে কেন এনেছেন স্যার? এখানে স্যারের চ্যাপ্টার ক্লাসেই খতম, আর তোমাকে এখানে এনেছি প্রেম করতে। কি? বাদ দাও, আগে বলো তুমি কি তোমার বাসরাতে যা হবে তাও তোমার বান্ধবীকে বলবা? মানে? মানে কালকে যে আমি আপনার মিষ্টি ঠোঁটে চুমু খেয়েছি তা আপনার বান্ধবীকে কেন বলেছেন? আপনাকে কে বলেছে? আর দূরে সরুন আমার থেকে, এভাবে চিপকে আছেন কেন? তোমার উপর সারাক্ষণ নজর আছে আমার, আর দূরে সরব মানে? আমার তো ইচ্ছে হচ্ছে এই দূরত্বটা ঘুচিয়ে দিই, ও কাছে টেনে নিই তোমাকে। তিতলি কিছুটা ভয় পেল, তাই সাজ্জাদের থেকে ছাড়া পাওয়ার বৃথা চেষ্টা করছে। সাজ্জাদ তা দেখে মৃদু হাসলো আর তিতলির ঠোঁটে লম্বা একটা চুমু খেয়ে ছেড়ে দিল। কিন্তু তিতলি আজ কান্না না করে সাজ্জাদকে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনি কি আমার ঠোঁটকে সরকারি সম্পত্তি পেয়েছেন যে এভাবে রোজ টর্চার করেন? সরকারি সম্পত্তি কেন হবে? এগুলো আমার পার্সোনাল সম্পত্তি, আর এগুলিকে টর্চার বলে না, এগুলোকে কিসি দিয়া বলে। তিতলি সাজ্জাদকে তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে বেরিয়ে যায়, আর সাজ্জাদ হাসতে হাসতে নিজের আঙ্গুল ঠোঁট ছুঁয়ে দেয়। তিতলির মেজাজ সপ্তম আকাশে উঠে গেছে, তাই আজ আর ল্যাব ক্লাস করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কণিকাকে বলে বাসার উদ্দেশ্যে চলে গেল। কণিকা তিতলির রাগ দেখে স্পষ্ট বুঝতে পারলো যে তিতলির রাগের পেছনে তার ভাইয়ের অবদান 100 ভাগ, তাই সেও আর কথা বাড়ায়নি। বাসায় গিয়ে তিতলি ভাঙচুর শুরু করেছে, হাতের কাছে যা পাচ্ছে তারই ইন্নানিল্লা করে দিচ্ছে। তিতলির মা ভয় পেয়ে গেছে মেয়ের রাগ দেখে, তৎক্ষণাৎ তিতাস সাহেবকে ফোন দেয়। আর তিতাস সাহেবও মেয়ের জন্য হন্তদন্ত হয়ে বাসায় এসে মেয়েকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে, কেউ কিছু বলেছে কিনা? বাবার কথায় তিতলির হুঁশ ফিরে। এখন সে ভাবছে যে কি বলবে তার বাবাকে, যে এক বজ্জাত স্যার ওকে ধরে চুমু খেয়েছে তাই এমন করছে। কিন্তু সে যে সেই বজ্জাতটাকে আগে চুমু দিয়েছিল, এখন কি হবে? কিছু না বলে তিতলি তার বাবা মাকে ভাঙচুরের জন্য সরি বলে নিজের রুমে চলে যায়। রাত 11টা। সাজ্জাদ অফিস থেকে বাসায় ফিরছে, নিজেই ড্রাইভ করছে। রাতে ড্রাইভ করতে সাজ্জাদের সেই ভালো লাগে, কারণ রাতের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর লাগে সাজ্জাদের কাছে।
বাসায় ফিরে ডিনার সেরে শুরু হয়ে যায় তিতলিকে ডিস্টার্ব করা। সে নিজেও ভেবে পায় না যে তার মতো বিখ্যাত বিজনেসম্যান এখন মেয়ে ডিস্টার্ব করার কাজে লেগে পড়েছে। ভারী অদ্ভুত বিষয়। আপন মনেই হেসে ওঠে সাজ্জাদ। তিতলি তার বারান্দায় বসে বেলি ফুলের সুগন্ধ নিচ্ছে আর কিছু বিষয় নিয়ে ভাবছে। তখনই তার বেইমান ফোনটা বাজতে শুরু করে। ফোনটা তোলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু কন্টিনিউয়াসলি এভাবে কেউ ফোন করে যাচ্ছে, বিষয়টা খুবই বিরক্তিকর। অবশেষে ফোনটা রিসিভ করবো বলে ভাবলাম, যেই কথা সেই কাজ। ভাবলাম ফোনটা তুলেই অপর পাশের ব্যক্তিকে আচ্ছা মতো বকুনি দিব, কিন্তু বিষয়টা যে উল্টা দিকে ঘুরে যাবে তা বুঝতে পারিনি। ফোনটা তোলার সাথে সাথেই সিংহের মতো গর্জন শোনা গেল। তোমার এত দেরি লাগে কেন ফোন তুলতে? ঘুমিয়েছিলে নাকি? স্পিক আপ ড্যাম ইট। আজব তো, একে তো রাতে মেয়েদের ফোন করে ডিস্টার্ব করেন, আবার চিল্লানো হচ্ছে। ও হ্যালো, আমি আমার হবু বউকে ফোন দিয়েছি। আমি মনে করি না তাতে রাত দিন ফ্যাক্ট করে। আপনার হবু বউ? নিশ্চয়ই আপনাকে কেউ ভুল নাম্বার দিয়েছে ভাইয়া, এখানে আপনার হবু বউ নেই। আমি ভুল নাম্বারে ফোন দেইনি তিতলি জান। আর তার মানে তুমি ইচ্ছে করে ফোনটা তুলছিলে না? ভেরি ব্যাড। আপনি কে? কেন? আমি তো সেই হ্যান্ডসাম ছেলে যাকে রেস্টুরেন্টে সবার সামনে গালে চুমু দিয়েছিলে, মনে পড়েছে? তিতলি এবার কি করবে ভেবে পাচ্ছে না। তার সাথে লজ্জা অটোমেটিকলি ফ্রিতে চলে এসেছে। আর এই বজ্জারটাকেও বলিহারি। এভাবে কেউ কাউকে লজ্জায় ফেলে নাকি? পুরাই অসভ্যের গোডাউন। সাজ্জাদ বেশ বুঝতে পেরেছে যে তিতলি লজ্জায় চুপ করে আছে। তাই তিতলির লজ্জাটাকে দ্বিগুণ করতে ফোড়ন কেটে বলল, কি হলো তিতলি জান, আবার চুমু খেতে ইচ্ছে করছে নাকি? তিতলি এবার ভারী লজ্জা পেয়েছে, কিন্তু তার চেয়ে বেশি রাগ হচ্ছে। রাগে কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি কয়বার বলবো যে ওটা একটা ডেয়ার ছিল, আর তার জন্য আপনাকে সরিও বলেছি, কিন্তু আপনি তো নাছোড় বান্দা। সমস্যা কি আপনার? আরে রাগছো কেন? বুঝতে পেরেছি লজ্জায় বলতে পারছো না। ইটস ওকে, তাই বলে রাগের মাধ্যমে এটাকে প্রকাশ করবে? ব্যাস হয়ে গেল। তিতলির রাগে ঘি ঢালা। তিতলির মনে হচ্ছে ওর গায়ে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। এক প্রকার চিল্লিয়ে বলল, আপনাকে যদি সামনে পেতাম না, একদম বাসার পেছনের পুকুরটাতে চোবাইতাম। অসভ্য পোলা, যা তা বলে চলেছে তখন থেকে। ফোন রাখ, আর যদি ফোন করিস তবে খবর আছে। বলেই ফোনটা অফ করে রাখে। কিছুক্ষণ পর তিতলির খেয়াল হলো যে সে কি বলে দিয়েছে। আয় হায়, বজ্জাটা যে এত সহজে এই ব্যবহার মানবে না তা ভালোভাবে জানা আছে। আমার সাথে কি ভয়ানক ঘটনা ঘটবে তাই ভাবছি। আয় হায়, কি করলাম? এবার তো মিস্টার অশুভ আমাকে পানি ছাড়া ধুয়ে ফেলবে। কি করব আমি? তিতলি ফোনটা অন করে আর টুং করে মেসেজ আসে। মেসেজ পড়ে তিতলির অবস্থা আরো খারাপ। মেসেজটি তিতলির তথাকথিত মিস্টার অসভ্যের। লেখা আছে, কাজটা ঠিক করলে না, নাও বি রেডি ফর পানিশমেন্ট। সাজ্জাদ তিতলির কথা শুনে আসলে অনেক রাগ করেছিল। যাকে বলে মেজাজ 49 হয়ে গিয়েছিল, কিন্তু এখন রাগটা আর নেই। তিতলির পানিশমেন্টের কথা মনে করে খুশি হচ্ছে। কি অবস্থাটাই না হবে তিতলির। বেচারি নিজের কথায় ফেসে গেছে। অন্যদিকে তিতলি ভাবছে কিভাবে এড়াবে বিষয়টা, কি করবে সে। অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নিল যে কাল কিছুতেই ইউনিভার্সিটি যাবে না সে। যাই হোক না কেন ওই বজ্জাতের মুখোমুখি হওয়া যাবে না, কিছুতেই না। এটা ভেবেই খুশি হয়ে গেছে। সাজ্জাদ কণিকার রুমে এসে দেখলো সে রেডি হচ্ছে ভার্সিটির জন্য। সাজ্জাদ কিছু বলতে যাবে, তখনই তিতলির ফোন আসে কণিকার কাছে। ফোনটা কানে নিয়ে শুধু তিতলির কথা শুনে কেটে দেয় কলটা। সাজ্জাদ কণিকার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলতে থাকে, তোর বান্ধবীকে যেভাবে পারিস ভার্সিটিতে নিয়ে আয়, নয়তো তোর খবর আছে। আমি কোনো বাহানা শুনবো না। আমার ক্লাসের আগে সে যেন উপস্থিত থাকে, নয়তো কি হবে তা ভালো করেই জানিস। তুই কি করে জানলি? আমি তো তোকে বলিও নি। যার ঠোঁট নড়লে বলতে পারি কি বলছে, তার মনের কথা বুঝবো না। তিতলি আসলেই লাকি, কিন্তু তোদের মধ্যে কি হয়েছে যার জন্য তিতলি ভার্সিটি আসতে চাচ্ছে না? তোর বান্ধবী তার ব্যবহারে অনুতপ্ত। বলেই বেরিয়ে গেল সাজ্জাদ। আর কণিকা ভাবছে কিভাবে তিতলিকে ভার্সিটিতে আনবে। ও যে যেদিন বলবে ভার্সিটি যাব না, সেদিন কেউ ওকে আনতে পারবে না ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল কণিকা। হন্তদন্ত হয়ে তিতলি ভার্সিটি গেল। দৌড়ে শিউলি ফুল গাছটার কাছে গিয়ে দেখে
সব ফাজিলগুলো একসাথে বসে আড্ডা দিচ্ছে। যা দেখে তিতলির মাথায় ধপ করে আগুন জ্বলে উঠলো। দাঁতে দাঁত চেপে কণিকাকে বলতে শুরু করলো, আমাকে এভাবে ডেকে আনার মানে কি? আবার বেস্টু কণিকা? আরে আরে এভাবে রাগ করছিস কেন? আগে আমার কথাটা শোন। আজকে সীমা আপু আর রবিন ভাইয়ার এঙ্গেজমেন্ট, তুই না থাকলে হবে? হ্যাঁ, তাও আবার কণিকার তরফ থেকে। মানে? আর তাছাড়া এঙ্গেজমেন্ট হবে ভালো কথা, তা ভার্সিটিতে কেন? কোনো ভালো জায়গায় চল। বলছিলাম কি, এসেছিস যখন ক্লাসগুলো করেই যাই, কি বলিস? ক্লাস করবো মানে? তোকে না বললাম? দেখ তিতলি, অন্যের জন্য নিজের ক্ষতি করার কোনো মানে হয় না। তারপর কিছুক্ষণ কথা বলে তিতলি মনস্থির করলো সে ক্লাস করবে। যা হবে পরে দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। ক্লাসগুলো সুন্দরভাবে শেষ করলো ওরা। অবাক করার বিষয়, সাজ্জাদের ক্লাসে সাজ্জাদ তিতলিকে কিছুই বলেনি। তাতে তিতলি খুশির চেয়ে অবাক বেশি হয়েছে। সাজ্জাদ আর তিতলি একটা ক্লাসে আছে বললে ভুল হবে। সাজ্জাদ তিতলিকে নিয়ে এসেছে আর দাঁতকে নিয়ে চলছে সেই কখন থেকে। যা দেখে তিতলির গা জ্বলে যাচ্ছে আর মনে মনে বলছে সে কতটা ভুল বুঝেছে নিজের ভাবনায়। মিস্টার অসভ্য যে কখনো সভ্য হবে না তা ঠিক বুঝতে পেরেছে তিতলি। তিতলি জান, তুমি ভাবলে কি করে আমি তোমাকে এইভাবেই ছেড়ে দেব? মানে এখন আমি তোমায় পানিশমেন্ট দেব। দেখুন, কাল রাতে ফোন করেছেন তাই ডিস্টার্ব ফিল করেছি, আর ফলস্বরূপ বাজে ব্যবহার, তার জন্য সরি। এখন আমায় যেতে দিন। এইভাবে তো যেতে দেব না, আগে আমাকে চুমু দাও, তাহলে সরি অ্যাকসেপ্ট করব। কি? অসম্ভব, কখনোই না, দূরে যান। দূরেই তো আছি, কাছে আসতে দিলে কই। যাই হোক, তুমি চুমু দেবে না? না, কখনোই না। ঠিক আছে, আমারটা আমি নিয়ে নিই। বলেই তিতলির দুগালে আর কপালে চুমু খেয়ে বেরিয়ে গেল সাজ্জাদ। কারণ এখন তিতলির রিয়াকশন দেখলে সে আর নিজেকে সামলাতে পারবে না। আর তিতলি এখনো চোখ বড় করে আছে। তৎক্ষণাৎ দুগালে দু হাত দিয়ে কান্না শুরু করলো বাচ্চাদের মতো। পরক্ষণে ভাবলো যে আজ তার ঠোঁট সাজ্জাদের কাছ থেকে রেহাই পেয়েছে। কিন্তু আবার মনে হলো যে ঠোঁট রেহাই পেয়েছে ঠিকই, কিন্তু বদলে তার দুগাল যোগ হয়েছে। ভেবেই ভ্যাঁ করে কেঁদে দিল। হঠাৎ তিতলির ফোনে মেসেজ এলো টুং করে। পানিশমেন্ট শেষ হয়নি তিতলি জান। মেসেজটা দেখে এবার তিতলির প্রচন্ড রাগ হয়। এই লোকটা আর কি চায়? তিতলি রুম থেকে বেরিয়ে কণিকাকে খুঁজতে থাকে। তারপর জানতে পারে ও বাড়ি চলে গেছে। এভাবে কাউকে কিছু না বলে চলে গেল। বিষয়টা তিতলিকে একটু ভাবালো। তারপর ভাবলো হয়তো কোনো কাজ ছিল। রাত 11:43। সাজ্জাদ বারবার ফোন দিচ্ছে তিতলিকে, কিন্তু তিতলি ভয়ে ফোনটা রিসিভ করছে না। কারণ একটু আগে সাজ্জাদ ফোন করে বলেছে, এই তুমি ফোন ধরতে এত টাইম লাগাও কেন? এরপরে আমার ফোন ধরতে দেরি করলে কিন্তু সোজা তোমার বাসায় চলে আসবে। গেট দ্যাট। আর 5 মিনিটে তোমার বাসার নিচে আসো, ফাস্ট। হ্যালো হ্যালো, আরে যা, কেটে দিল। কি বললো বাসার নিচে? কিন্তু আমার বাসা কি করে চিনল? এবার আমি কি করি? সাজ্জাদ বেশ বুঝতে পারছে কেন তিতলি ফোন তুলছে না। তাই এক দীর্ঘশ্বাস ফেলে চলল তার প্রিয়তমার রুমের উদ্দেশ্যে। হঠাৎ তিতলি তার রুমের দরজায় আওয়াজ শুনল। ভাবছে এই রাতে কে এসেছে। ভাবতে ভাবতে দরজা খুলে সাজ্জাদকে দেখে যেই চিৎকার দিবে তার আগেই সাজ্জাদ ওর মুখ চেপে ধরে রুমে নিয়ে দরজা লাগিয়ে দেয়। তিতলি তো অবাকের উপর অবাক। এই রুমে কি করে এলো? কৌতূহল দূর করতে তিতলি জিজ্ঞাসা করে ফেললো, আপনি রুমে কি করে এলেন? দরজা তো বন্ধ। আর আপনি এখানে কি করছেন? এক্ষুনি বের হন রুম থেকে, কুইক। রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? আর আমার শ্বশুর তো সেই লেভেলের, বারান্দায় পুরো গ্রিল দেওয়া, তাই হিরোর মতো বারান্দায় আসতে পারলাম না। সব ওই শ্বশুরটার জন্য কত কষ্ট করতে হলো। হয়ে গেছে আপনার আজারা পেঁচাল পাড়া। তুমি আমার ফোন কেন রিসিভ করোনি? জানো কতটা টেনশন হচ্ছিল? ও কামাইয়া, কি ভেবেছো আমি তোমার কাছে আসতে পারবো না? তাই তো ভেবেছিলাম। আরে তোমার ভাবনায় এক বালতি করলার জুস পড়লো। আজারা কথা বাদ দিয়ে কেন এসেছেন তাই বলেন। আরে রেগে যাচ্ছ কেন? রাগলে তোমাকে না সেই লাগে। তিতলির মাথায় আগুন জ্বলে গেছে। যে করে হোক এটাকে বের করতে হবে। কিন্তু সাজ্জাদ তো নাসর বান্দা। অনেকক্ষণ থেকে তিতলিকে বিরক্ত করে তারপর চলে গেল।
আর সাজ্জাদ যে তার জন্য রান্নাঘরের জানালা দিয়ে ঘরে আসছে, কি সাংঘাতিক ব্যাপার। পরদিন তিতলি ভার্সিটি গিয়ে দেখলো কণিকা আসেনি। কি হলো মেয়েটার? ভাবতে ভাবতে সামনে জিহাদকে দেখতে পেল। ও নিশ্চয়ই কিছু জানবে ভেবে জিহাদকে জিজ্ঞাসা করলে বলে ও নিজেই কিছু জানে না। এবার তিতলির মনে সন্দেহ হলো, কারণ কণিকা কখনো এমন করে না। তবে আজ কি হলো? ফোনটাও রিসিভ করছে না। তাই তিতলি ঠিক করলো ক্লাস শেষে কণিকার বাড়ি যাবে। কিন্তু কিভাবে যাবে? ও তো কোনোদিন ওদের বাড়ি যায়নি। শুধু একবার ছোটবেলায় কণিকার জন্মদিনে গিয়েছিল। তারপর কি যে হলো, কণিকাকে বললেও নিয়ে যেত না ওদের বাড়ি। তিতলি সবগুলো ক্লাস করলো। অবাক করার বিষয়, সাজ্জাদও আজ ভার্সিটি আসেনি। তাই তিতলি সহজেই বেরিয়ে আসে ক্যাম্পাস থেকে। কিন্তু ভাবছে কণিকার বাড়ি যাবে কি যাবে না। তারপর মনের আর মস্তিষ্কের সাথে যুদ্ধ করে চলল কণিকার বাড়ি। ঠিকানাটা জাহিদের কাছ থেকে জোর করে নিয়েছে। কি আজব, ওর বাড়ি গেলে কি এমন হবে? যত সব। তুই কি ভুলে গেছিস যে তোর পরিবার এখনো বেঁচে আছে? তাহলে এত বড় সিদ্ধান্ত একা নিতে গেলি কেন? আর যদি তোর কিছু হয়ে যেত তো কি হতো? রিল্যাক্স ভাই, আমি এমন কিছুই করিনি। তুই যেভাবে বলছিস মনে হচ্ছে আমি কারোর সাথে পালিয়ে যাচ্ছি, নয়তো মরতে। রিডিকিউলাস তো আমি বলবো। তোকে কে বলেছে আম গাছে উঠতে? মনির কাকাকে বললে উনি তো পুরো আম গাছের আম পেড়ে দিত। তারপরে উঠেছিস আর গাছ থেকে বাদরের মতো লাফ দিয়েছিস। বাহ! আর তুই কি করেছিস? ভার্সিটি যাসনি কেন? তিতলিকে দেখতে যাওয়ার কথা মনে নেই? হেমা, দেখলি তোর জন্য পিতনি, শুধুমাত্র তোর জন্য আমার তিতলি জানের সাথে কথা বলতে পারলাম না। হয়েছে অবজা। বাই দ্য ওয়ে, তুই কি ভুলে যাচ্ছিস আজ আমার জন্য তিতলিকে তুই পাচ্ছিস? আমি যদি প্ল্যানটা না বানাতাম তাহলে তুই ওকে দেখতেও পারতিস না। জি, আর আমি এই জন্য কৃতজ্ঞ। হঠাৎ কারো হাতে তালি দেওয়ার শব্দে দুজনেই দরজার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেছে। তিতলি এখানে? বাহ বাহ, খুব ভালো অ্যাক্টিং করিস কণিকা। ওফ, তোর ভাইও তো আছে, খুব ভালো। কিন্তু আমি কেন? তিতলি, তুই এখানে কি করে? কেন আশা করিসনি এর জন্য তুই আমায় তোর বাসায় আসতে দিতি না? কারণ তুই তো আমাকে বোকা বানাবি। কি বলছিস তুই তিতলি? এমন কিছুই নয়, তুই আমার কথাটা শোন। কোনো কথা না। নো মিস্টার সাজ্জাদ, আমি আপনার কথা শুনবো না। তুই ভুল বুঝতেছিস তিতলি, আমাকে বলার সুযোগ দে। যথেষ্ট হয়েছে, আমি আর নিতে পারবো না। ভালো থাকিস। বলেই তিতলি চলে আসে। পিছন পিছন সাজ্জাদ আর কণিকা আসতে নিলে কণিকা পায়ের ব্যথায় বসে পড়ে। আর সাজ্জাদকে বিছানায় বসে তিতলির পিছনে গিয়ে দেখে তিতলি চলে গেছে। এইদিকে কণিকা জিহাদকে ফোন দিয়ে জানতে পারে কিভাবে তিতলি অ্যাড্রেস নিয়েছে। তিতলি তার জন্য অনেক চিন্তায় ছিল, যার জন্য কণিকার বাধাও মানেনি। চলে এসেছে বেস্ট ফ্রেন্ডের বাসায়। আর তিতলি ভাবছে আজ না এলে কখনোই জানতে পারতো না কণিকা আর সাজ্জাদ ভাই বোন। এইদিকে সাজ্জাদের মনে জন্মেছে প্রচুর ভয়। সে তার প্রিয়তমাকে হারিয়ে ফেলবে না তো? আজ তিন মনে তিন ধরনের হাহাকার। বাসার পাশের পার্কটায় বসে চোখের জল ফেলছি। আমার বান্ধবী আমার সাথে এমনটা করতে পারলো? কি হতো যদি বলতো ওর ভাই আছে? তাও আবার ওই সাজ্জাদটা। আমি কি ওর ভাইকে নিয়ে পালিয়ে যাব নাকি? আজব। তিতলি যখন এসব ভাবনায় মশগুল, তখনই হঠাৎ তিতলির গালে কেউ একজন চল বসিয়ে দিয়েছে। ব্যক্তিটা কণিকা দেখে তিতলি কিছুই বলেনি। যতই হোক, বেস্ট ফ্রেন্ড বলে কথা। তুই আমায় চড় মারলি কেন? তোরে তো শুধু চর না, লাথি, উষ্টা, কিল, ঘুষি সব মারতে মন চাচ্ছে। তুই আমার কথা না শুনে চলে এসেছিলি কেন? তোর কাছে শোনার মতো আরো কিছু বাকি আছে নাকি? ভাবলাম তোর পার্সোনাল বিষয়ে আমি কেন থাকবো। তোর কথা লুকাতে ইচ্ছে হয়েছিল, তুই লুকিয়েছিস। এমন আর কি? কি লুকিয়েছি আমি তোর থেকে? আমার A to Z তুই জানিস। সত্যি তাই? কই, আমি তো জানতাম তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। তোর ভাই ছিল জানতাম না তো। আমার ভাই ছিল না, এখনো আছে। আর আমিও তো জানি তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। কখনো কাজিনদেরও বুঝি সবার সাথে পরিচয় করিয়ে দিস? মানে আমি তোর কথা বুঝতে পারছি না। আরে গাধি, সাজ্জাদ আমার আপন চাচাতো ভাই, কিন্তু নিজের ভাইয়ের চেয়েও বেশি বড় বাবার একমাত্র সন্তান। তার মানে? জি,
তার মানে আপনি আমাকে ভুল বুঝেছেন? ভার্সিটিতে তো কখনোই ভাই বলে পরিচয় দিতিস না। ওইটা সাজ্জাতের বারণ ছিল। ভার্সিটিতে তাকে টিচারে সম্মান দিতে বলা হয়েছে। তাহলে কখনো আমায় তোর বাসায় কেন যেতে দিতি না? তোর কথা ভেবে। মানে? আমার কথা মানে? সাজ্জাদ তোর উপর ছোটবেলা থেকেই পাগল। তোর বিষয়ে ওভার পজিটিভ ছিল, যা হয়তো তুই তখন দেখলে ভয় পেতিস, কিন্তু আমি তো অভ্যস্ত ছিলাম, তাই তেমন ভয় পাইনি। আর মূলত তোর থেকে সাজ্জাদকে দূরে রাখতে এই প্ল্যান। তার মানে সেদিন রেস্টুরেন্টে ইচ্ছে করে আমায় ডেয়ার দিয়েছিলি? ইয়েস বেবি। তোর ইয়েসের গুল্লি মারি আমি। তোর জন্য আমার ঠোঁট টানা টানা হয়ে গেছে, সাথে এখন গলাও যোগ হয়েছে। তুই এই সবে নাটের গুরু, দাঁড়া তুই। বলেই তিতলি কণিকার পিছনে ছুট লাগালো। অনেকক্ষণ দৌড়ে দুজনেই টায়ার্ড হয়ে বেঞ্চিতে বসে পড়ে আর হাসতে লাগে। হাসি থামিয়ে তিতলি বলা শুরু করে, তা কবে থেকে চলছে এসব? এই ঘটনা আজকালের নয়, বরং অনেক পুরনো। সাজ্জাদ তোকে মনে প্রাণে চায়। ওকে এতদিন আমি শর্ত দিয়েছিলাম তোর সাথে দেখা না করার, তবেই আমি তোকে তার হতে সাহায্য করব। তোকে দেখতে পাবে না এই শোকে বিদেশে চলে গিয়েছিল। যদিও আমি তাকে বছরে তোর একটা ছবি পাঠাতাম, আর বিদেশ থেকে তোর জন্য আসতো হাজারো চিঠি, যা কোনো দিন তোকে দিইনি, তবে আজ দেব। বলেই কণিকা ছুটে গিয়ে একটা লেটার বক্স এগিয়ে দিল আমার দিকে। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কণিকা হাতের ইশারায় আমাকে বক্সটা নিতে বলল। আমি নিলাম আর একটা একটা লেটার পড়া শুরু করেছে। আজব বিষয়, প্রতিটি লেটারেই লেখা, আমি শুধু তোমাকেই চেয়েছি, তাই দূরে থাকছি, তবে খুব জলদি তোমার কাছে থাকবো তিতলি জান। আমি অবাক হয়ে একবার কণিকার দিকে তো একবার লেটারের দিকে তাকাচ্ছি। মানে কি, একটা ছেলে আমাকে সেই ছোট্টবেলা থেকে মনে প্রাণে ভালোবাসে, আর আমি জানিও না। এইগুলো তো তাও ভালো ছিল, কিন্তু সেদিনের ঘটনার পর সাজ্জাদ আর রুম থেকে বের হয়নি। মনে মনে খুব ভয় পাচ্ছে তোকে হারানোর। পাগল বানিয়ে ছিঁড়েছিস আমার ভাইটাকে। তিতলি মনোযোগ দিয়ে কণিকার কথা শুনছিল, তারপর বলে উঠল, এই কথাটা সে একবারও আমায় বলতে পারলো না। এত তাড়াতাড়ি তো আমি মানবো না। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? ইয়েস। বলে দুজনেই হেসে দিল। সাজ্জাদ নিজের রুমে মনমরা হয়ে বসে আছে, একদম অগোছালো ভাবে, যেন অনেক মূল্যবান জিনিস তার হাত ছাড়া হয়ে গেছে। কিন্তু হঠাৎ যেন প্রাণ ফিরে পেয়েছে তিতলির আওয়াজে। দৌড়ে গিয়ে দেখে ড্রয়িং রুমে কণিকা আর তিতলি রীতিমতো ঝগড়া করছে। তুই আমাকেই মিথ্যে বলে এখন আবার ঝগড়া করছিস? তো তোর সাথে আর কি ভালো হবে? যে যা ডিজার্ভ করে। আর তোর সাহস তো কম না, তুই আমার বাসায় এসে আমাকে শাসাচ্ছিস। দরকার পড়লে তোর শ্বশুর বাড়ি চলে যাব তোকে শাসাতে, মনে রাখিস। আর কাল যদি কেউ ভার্সিটি না আসে, তোর যে একটা পা ভালো আছে তাও এসে ভেঙে দিয়ে যাব। বলেই তিতলি বাসা থেকে বেরিয়ে যায়। আর কণিকা আর চোখে ভাইয়ের অবস্থা দেখে মুচকি হাসে, যা সাজ্জাদ দেখতে পায়নি। সাজ্জাদ নিচে নেমে কণিকাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কণিকা ভারী গলায় বলে, কি আর হবে, দেমাগি মেয়ে একটা, শুধু নিজের মর্জি চালায়। যাবো না কাল ভার্সিটি, আর না তুই যাবি, দেখি কি করছে। এভাবে বলিস না বোন আমার জন্য তোদের বন্ধুত্বে সমস্যা হয়েছে, আমাকে ক্ষমা করে দিস। এবার কণিকা ভাইয়ের কান্না দেখে আর পারল না অ্যাক্টিং করতে। ভাইকে জড়িয়ে ধরে বলল, এইভাবে বলিস না, এত ভালোবাসিস তুই তিতলিকে, ওকে বলিসনি কেন? হয়তো আর কখনো বলবো না, তোরা তোদের বন্ধুত্ব ভাঙতে দিস না। তাতে যদি আমার চলে যেতে হয় তো আমি চলে যাব। এই না না, তুই যাবি কেন? আর তিতলি সব জানে তোর ব্যাপারে। আরে না, আমাদের বন্ধুত্ব কখনো ভেঙেছে বা ভাঙবে, আমরা এইভাবেই কথা বলি। কিন্তু ও যখন রেগে থাকে তখন সবাইকে শাসায়, কিন্তু ও তোকে এত সহজে মানবে না, তা ঠিক জানি। তোকে অনেক কাঠখড় পোড়াতে হবে। সে যত লাগে কাঠখড় পোড়াবো, কিন্তু তোর কথা শুনে আমার যে কি খুশি লাগছে বোঝাতে পারবো না। এর জন্য আমার থেকে একটা গিফট পাবি শিওর। সাজ্জাদ এত খুশি হয়েছে যে তার সীমানার মাপা নেই। সে তার তিতলিজানকে ফিরে পেতে পারে, এই ভেবেই রাত পার করে দিয়েছে। অন্যদিকে তিতলেও আজ লহুক খুশি, কেন তা তার জানা নেই। কিন্তু এইটা ভেবেই অবাক লাগছে যে সে ছোট্টবেলা থেকে তাকে কেউ মনে প্রাণে ভালোবাসে, যার সবটা জুড়ে তিতলির বসবাস। আনমনেই হেসে দিল তিতলি, আর মনে মনে বলছে, এত সহজে তো আপনাকে ক্ষমা করবো না মিস্টার বজ্জাত। আগে আপনাকে জ্বালিয়ে নি,
তারপর দেখা যাবে। তিতাস সাহেব মেয়ের রুমের সামনে দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ মেয়ের হাসির শব্দ শুনে উকি দেয় দরজায়। দেখে মেয়ে একা একাই হাসছে, যা দেখে তার মন ভালো হয়ে যায়। দরজায় নক করে ভিতরে আসে। কি রে মা, তুই তুই কি প্রেমে পড়েছিস? কি বলছো বাবা? এমন কিছুই না। ধের, ওই ভাবলাম মেয়ের প্রেম কাহিনী শুনবো। আচ্ছা, তুই কেন প্রেম করিস না? সবাই প্রেম করে আর আমার মেয়ে হয়ে সে চেয়ে চেয়ে দেখে। কি অদ্ভুত। সত্যি বাবা, কি অদ্ভুত। তুমি আমার বাবা হয়ে প্রেম করাতে চাইছো, কি আজব। আহা, রাগছিস কেন? আমি তো এমনিই বললাম। তিতলির সাথে তিতাস সাহেব কিছুক্ষণ কথা বলে বেরিয়ে এলেন। মুচকি হেসে মনে মনে বলছে, মামুনি, তুই তো কারো প্রেমে পড়েই গেছিস, কিন্তু বুঝতে পারছিস না। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি কণিকার অপেক্ষায়। এই মেয়ে আমাকে সব সময় অপেক্ষা করে, ইচ্ছে তো করে তুলে আছাড় বাড়ি। ফাজিল একটা। যখন মনে মনে কণিকাকে হাজারটা বকা দিচ্ছি, তখনই ম্যাডামের আগমন ঘটলো। আপনি আসতে পেরেছেন ম্যাম? আজ আপনার আমার আগে আসা উচিত ছিল। সরি রে, আসলে রেডি হতে সময় লেগে গেছে, আর এতগুলো সরি। একটা সরি বুঝলাম, কিন্তু এতগুলো সরি কিসের জন্য? আসলে কি আসলে? আসলে আমি সাজ্জাদকে সব বলে দিয়েছি। কি? তুই জীবনে ভালো হবি না। কেন বলছিস? তারপর কণিকা সব খুলে বলে সাজ্জাদের সব কথা। তিতলি শুনে স্তব্ধ হয়ে আছে। এই ছেলে পারেও বটে, কিন্তু তিতলির মাথায় এখন আরেকটা দুষ্টু প্ল্যান এসে গেছে। যেই না কণিকার দিকে মুচকি হাসি দিয়ে আর চোখে তাকিয়েছে, তৎক্ষণাৎ কণিকা বলে ওঠে, দেখ তিতলি, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই কোন আকাম করতে যাচ্ছিস, কিন্তু এতে যেন আমার ভাইয়ের কিছু না হয়। ওরে আমার ভাইয়ের একনিষ্ঠ বোন রে, তোর ভাইকে আমি একটু ঘুরাই, তারপর দেখা যাবে। এমনিতেই বেচারা তোর প্রেমে পুরো পাগল হয়ে গেছে, এখন আবার ঘুরাবি? কেমন রে তুই? আরে দেখ না কি করে, বজ্জারটা আগে আমাকে বলে দিলে কি হতো? শুধু শুধু এমন কাম করতো যে ডরাইতাম। তুই ডরাইতি? এটাও বিশ্বাস করতে হবে? বলেই কণিকা হা হা করে হাসা শুরু করে দিল। তিতলি এবার রেগে কণিকাকে বলছে, তুমি তো আর জানো না তোমার গুণধর ভাই কি করছে। থাক, আমার জানা লাগবো না, তোদের পার্সোনাল বিষয়। তো তিতলি, ডিয়ার শুরু হয়ে যাক মিশন মিস্টার বজ্জাত। সাজ্জাদের আজ সকাল থেকে মনটা খচখচ করছে, কেন জানে, সাথে খুব ভয়ও করছে। ভার্সিটি গিয়েই তার মেজাজ তুঙ্গে। তৃতীয় একটা ছেলে হাতে হাত রেখে শুভদৃষ্টি বিনিময় করছে, যা দেখে সাজ্জাদের চোখ থেকে আগুন ঝরছে। কিছু বলার জন্য এগিয়ে গিয়েও ফিরে এলো, আর এক রহস্যময় হাসি দিল। ওকে মাই ডিয়ার তিতলি জান, তুমি যেভাবে চাইবে সেভাবেই হবে। মনে মনে বলে সাজ্জাদ ক্লাস দিতে চলে গেল। এবার তিতলি আর কণিকা দুজনেই হা করে সাজ্জাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিরে কণিকা, তোর ভাইয়ের তো কোনো হেলদোল নেই, এই নাকি আবার আমায় ভালোবাসে? আরে ধুর, তোকে ভালোবাসে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের প্ল্যান ফ্লপ হলো নাকি তার সন্দেহ হচ্ছে। আরে কি বলিস, আমাদের প্ল্যান ফল হয়েছে এমন রেকর্ড আছে নাকি? তা নেই, কিন্তু ভুলে যাস না, এটা যে কেউ নয়, এটা দ্য গ্রেট সাজ্জাদ আহমেদ তুফাত। বিখ্যাত কি আর এমনি এমনি হয়েছে? আরে না, দেখতে থাক, আগে আগে হোতা হে ক্যা। তুই মারা খাবি শিওর। তিতলি ভেবেছিল ওর সাথে কোনো ছেলেকে দেখলে সাজ্জাদ রিয়েক্ট করবে, তাই রবিন ভাইকে বলে একটা ছেলেকে হায়ার করে। কিন্তু হায় কপাল, দেখা যাক আগে কি হয়। তিতলি আর কণিকা ক্লাসে গিয়ে সব ক্লাস করে। সাজ্জাদের ক্লাসে তিতলি খুবই তীক্ষ্ণ ভাবে দরজায় তাকিয়ে আছে, লক্ষ্য সাজ্জাদের রিয়েকশন দেখা। যখনই সাজ্জাদ ক্লাসে ঢুকলো, তিতলির সাথে চোখাচোখি হয়ে গেল, আর সাজ্জাদ রহস্যময় হাসি দিয়ে তিতলিকে চোখ টিপ দিল, যা দেখে তিতলির মুখ অটোমেটিক হা হয়ে গেছে। স্বাভাবিক হয়ে কণিকার পা মারিয়ে দিল। Why are you shouting, Miss Konika? পা মারিয়ে দিল তো তিত। কণিকা তিতলির দিকে তাকালে তিতলি মাথা দিয়ে না করে, আর কিছু একটা ইশারা করে, যা সাজ্জাদের চোখ এড়ায় না। আসলে স্যার, আমার পেট ব্যথা করছে, আমি ওয়াশরুমে যাব। ওকে গো। স্যার, আমি ওর সাথে যাই। কেন, আপনারও পেট ব্যথা করছে? খবিস, তোকে কেন বলবো, আস্ত অসভ্য।
না মানে স্যার, কণিকার তো হেল্প লাগতে পারে, তাই বলছিলাম। ঠিক আছে, আপনিও যান। এক প্রকার হাসি চাপিয়ে বেরিয়ে এলো তিতলি আর কণিকা। দৌড়ে কিছু দূর এসে দুজনেই হাসতে লাগলো। চল শুরু করি আমাদের কাজ। সে ঠিক আছে, কিন্তু তিতু আমার না খুব ভয় লাগছে। সাজ্জাদ বুঝতে পারলে খবর আছে। আরে রাখ তোর খবর, দেখা যাবে। তিতলি মনে মনে সাজ্জাদের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছে, কারণ তিতলির প্ল্যান সম্পর্কে জেনে তাকে তুলে নিয়ে এসেছে ফার্ম হাউসে। তো জান, কি যেন তোমরা প্ল্যান করছিলে? দেখুন তেমন কিছু না। না, আমি বলেছি কেমন কিছু। আপনি ভেবেছেন আমি আপনাকে ওই ছেলেটার সাথে দেখে রিয়্যাক্ট করব। আমি রিয়্যাক্ট করেও ছিলাম, কিন্তু কি বলো তো, তোমার বান্ধবী আর তুমি এত বাজে অ্যাক্টিং করো যা আমার চোখে পড়ে যায়। আবার আমাকে বোকা বানিয়ে ক্লাস বাঙ্ক করো। বাহ, শাবাশি দিতে হয়। আপনি এত চালাক কেন? আপনি এত বোকা কেন? আপনার বান্ধবী আমার বোন হয়, তা জানেন? ওর সকল দুর্বলতা আমি জানি, তাই কথা ওর মুখ থেকে বের করতে তেমন কিছু করতে হয়নি। তার মানে কণিকা আমায় ধোকা দিছে? না, ওই তো এমন না। আপনি নিশ্চয়ই ওকে কিছু বলছেন। আপনি শাস্তি দিয়েছি, এখন তোমাকেও দিব, তবে তোমার শাস্তি তো স্পেশাল। তৎক্ষণাৎ তিতলি নিজের দুগালে হাত দিয়ে রাখে, তাতে যেন সাজ্জাদের আরো সুবিধা হলো। সাজ্জাদ মুচকি হেসে তিতলির হাতের উপর নিজের হাত দিয়ে চাপ দিতেই তিতলির হাত লক হয়ে গেল আর ঠোঁট বের হয়ে এলো। সাজ্জাদ পরম আবেশে তিতলির ঠোঁটকে গ্রহণ করছে। বেশ কিছুক্ষণ পর সাজ্জাদ তিতলিকে ছাড়ে। দুজনেই হাঁপিয়ে গেছে। তিতলি এখনো চোখ বন্ধ করে আছে। তখনই সাজ্জাদ তিতলিকে বলল, জানো, তুমি না চাইতেই আমাকে অনেক সাহায্য করো, তার প্রমাণ একটু আগেই পেলে। আমি বাসায় যাব। সাজ্জাদ তিতলিকে তার বাসায় দিয়ে আসতে যাচ্ছে। গাড়িতে তিতলি গাল ফুলে বসে আছে। সাজ্জাদ অনেক চেষ্টা করেও তিতলির মুখ থেকে কথা বের করতে পারেনি। হঠাৎ গাড়ি থামানোয় তিতলি অবাক হলেও কথা বলেনি। সাজ্জাদ এবার বেশ রেগে গেছে। কি সমস্যা? কথা বলছো না কেন? ওকে, যেভাবে কথা বুঝবে ওভাবেই বলবো। ভাবছিলাম বিয়ের আগে কিছু করবো না, কিন্তু তুমি তো রোমান্টিক কনভারসেশন বেশি পছন্দ করো। বলেই সাজ্জাদ নিজের জ্যাকেট খুলে ফেললো, যা দেখে তিতলির চোখ বেরিয়ে আসার উপক্রম। তিতলি নাক মুখ হাত দিয়ে ঢেকে চিৎকার দিয়ে বলে উঠল, না না, এমন করবেন না। আমি আপনার কথা শুন আর কথাও বলবো। এই তো গুড গার্ল। আগে কথাগুলো মানলে এত কিছু করতাম। তুমিও না ভালো কথার মানুষই না। কি? আমি ভালো কথার মানুষ না? আরে আসলে ওভাবে বলতে চাইনি, বোঝার চেষ্টা করো। তিতলি হঠাৎ খেয়াল করলো ও রেগে থাকলে সাজ্জাদ পুরো ভিজে বিড়াল হয়ে যায়। ব্যাস, তিতলির মাথায় শয়তানি বুদ্ধিও চলে এলো। ওরে বজ্জাত, তোকে তো জ্বালানোর প্ল্যান পেয়ে গেছি। খালি আমাকে চুমু দেয়া, আজ এমন জ্বালান জ্বালাবো বাপ বাপ করতে করতে পালাবি। সাজ্জাদ গাড়ি চালানো শুরু করলে তিতলি বলতে শুরু করলো, আচ্ছা, আজকে আপনি ফ্রি আছেন? তোমার জন্য অলওয়েজ ফ্রি আছি। কেন? আসলে আজ আমার ঘুরতে ইচ্ছে করছে, যদি ঘুরতে নিয়ে যেতেন। সাজ্জাদ ভ্রু কুঁচকে একবার তিতলির দিকে তাকিয়ে বলল, ওকে, নিয়ে যাব, কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। তুমি আবার কোনো বদ বুদ্ধি করছো না তো? কি আমি বদবুদ্ধি করছি? আপনি বললেই পারেন নিয়ে যাবেন না, এত কাহিনী করার কি আছে? আরে আমি কি তাই বলেছি নাকি? নিয়ে যাব তো ঘুরতে, রাগ করো কেন? ওরে কেউ বক্স ছাড়, আমার নাচতে মন চাইতেছে। এই বজ্জাটারে জব্দ করতে পারছি, এবার অনেক জ্বালাবো এটাকে। সাজ্জাদ তিতলির দিকে তাকিয়ে গাড়ি ঘুরিয়ে নিল আর তিতলি খুশি মনে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। মনে মনে খুশিই হয়েছে। যতই মুখে না বলুক, কিন্তু মনে মনে ঠিকই বজ্জাতটাকে ভালোবেসে ফেলেছে, যার জন্য তার আশেপাশে থাকা প্রতিটা মুহূর্ত ভালো লাগে। তার কথা ভেবে একা একা হাসতে ভালো লাগে, যার জন্য নিজেকে গোপন করে চলেছি বারংবার। ভাবতেই তিতলির মুখে হাসি ফুটে উঠল। তিতলি সাজ্জাদকে গাড়ি থামাতে বলে। সাজ্জাদ জিজ্ঞাসা করলে বলে সামনে তাকাতে। সামনে কিছু দূর যেতেই চোখে পড়ল বহমান নদী আর চারপাশে অনেক ঘাস। সামনে একটা ছোট চায়ের টং। সাজ্জাদ পাশে তাকাতেই দেখলো তিতলির হাসি মুখ, যা দেখে সাজ্জাদ আপনা আপনি হেসে দিল। এই জায়গা তুমি কিভাবে চেনো? আসলে আমার যখন মন খারাপ থাকে আমি এখানে এসে এই চাচার টঙের চা খাই।
এইবারও প্রমাণ হলো তুমি আর আমি এক। আমাদের মনেরও অনেক মিল, কারণ আমারও মন খারাপ হলে আগে এখানে চলে আসতাম, পরে বিদেশে চলে যাওয়ায় আর আশা হয়ে উঠতো না। তিতলি অবাক হলেও সাজ্জাদের সামনে স্মিত হাসলো। তিতলি আর সাজ্জাদ পাশাপাশি নদীর ধারে বসে আছে। অনেকক্ষণ কেউ কারোর সাথে কথা বলল না। নীরবতা ভেঙে তিতলি বলল, জানেন, ভেবেছিলাম আজকে আপনাকে অনেক জ্বালাবো, সারাদিন এত বিরক্ত করবো যে আপনি বাপ বাপ করতে করতে পালাবেন। কিন্তু এখন এই মুহূর্তে আমার এই ইচ্ছেটা একদম পাচ্ছে না। কারণটা আমার অজানা। তোমার অজানা থাকতে পারে তিতলি জান, কিন্তু আমার না। আমি জানি কেন তোমার ইচ্ছে করছে না। তিতলি ঘাড় ঘুরিয়ে সাজ্জাদের দিকে তাকিয়ে বলল, কেন? আমার প্রেমে পড়ে গেছো তাই। আপনাকে কে বললো আমি আপনার প্রেম পড়েছি? আপনি ভুল জানেন। ভুল না, এটা আমার বিশ্বাস। তিতলি আর কিছু বলল না, জানে বলেও লাভ নেই। তাই সাজ্জাদকে নিয়ে টঙে চা খেয়ে বাসা যাওয়ার জন্য গাড়িতে উঠল। রাত 10:56। তিতলি শাওয়ার নিয়ে বেরিয়েছে। রাতে শাওয়ার নেওয়া তিতলির অভ্যেস। এর জন্য তিতলির অনেক ঠান্ডার সমস্যাও আছে, কিন্তু কিছুতেই তিতলি তার বদভ্যাস ছাড়তে পারে না। ভেজা চুলগুলো পিঠে ছড়িয়ে দিয়ে চলে গেল বারান্দায়। নয়নতারা গাছটায় অনেক ফুল এসেছে, কিন্তু কিছুদিন ধরে তিতলি ফুলগুলো ছুঁয়ে দেখেনি। তাই আজ ফুলগুলো দেখেই যেন তার মনটা খুশিতে নেচে উঠল। মুখে এক চিলতে হাসি দিয়ে ফুলগুলো ছুঁয়ে দিল। হঠাৎ ফোনের আওয়াজে তিতলির ধ্যান ভাঙলো। হাসি মুখেই ফোনটা তুললো, ফোনের দিকে না তাকিয়েই। হ্যালো? আমার তো ওই ফুলটার প্রতি বড্ড হিংসে হচ্ছে তিতলি জান। আপনি এত ফোন দিচ্ছেন কেন? আর হিংসা হচ্ছে মানে? তোমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল, তাই চলে এসেছি। চলে এসছেন মানে? আশেপাশে তাকিয়ে তিতলি দেখে নিচে রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে তিতলির সাথে ফোনে কথা বলছে সাজ্জাদ। তিতলিকে দেখে হাত দিয়ে ইশারা করলো। তিতলি অবাক হয়ে তাকিয়ে আছে। জানো তিতলি জান, আমার খুব ইচ্ছে হয় তুমি আমাকেও ওই ফুলটার মতো ছুঁয়ে দেবে। তিতলির লজ্জায় লাল হয়ে গেছে, তাই আর কিছু বলতে পারেনি। শুধু সাজ্জাদকে বাই বলে ভিতরে চলে গেল, যা দেখে সাজ্জাদ হেসে দেয়। আমার তিতলি জান মনে হয় খুব বেশি লজ্জা পেয়েছে বলে সাজ্জাদ গাড়ি নিয়ে চলে গেল। কিন্তু তিতলি আর সাজ্জাদ বাদে আরেকজন তাদের দিকে হা করে তাকিয়ে সব পর্যবেক্ষণ করছিল। তিতলি রুমে এসে জোরে জোরে শ্বাস নিতে লাগলো আর ভাবতে লাগলো, এই লোকটা এমন কেন, সব সময় লজ্জা দিবে। তখনই তিতলির বাসায় কলিং বেল বেজে ওঠে। অনেকক্ষণ বেল বাজতে থাকে। তিতলি গেট খুলতে যেতে যেতে বলতে থাকে, আরে কি অবস্থা, এত রাতে কে? আর কেউ দরজা খুলছে না কেন? তিতলি দরজার কাছে গিয়ে দেখে তার বাবার হাতে একটা খাম। তিতাস সাহেব খামটা তিতলির দিকে এগিয়ে দিলেন। দেখ তো মামনি, বললো তোর জন্য এসেছে। আমার জন্য? কিন্তু কে পাঠালো? আর এত রাতে দেয়ার মানে কি? জানি না, তবে একটা মেয়ে এসেছিল। ওকে। তিতলি খামটা নিয়ে তার রুমে চলে গেল আর খামটার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কে পাঠাতে পারে। তৎক্ষণাৎ নিজের কৌতূহল মেটাতে খামটা খুলে যা দেখলো তাতে চোখ ঠানা বড়া। তিতির হাত থেকে খামটা পড়ে যায় আর চোখ দিয়ে নামতে থাকে অশ্রুধারা। অনেক চেষ্টা করেও তিতলি নিজের কান্না থামাতে পারছে না, কেননা এই কয়েকদিনে সাজ্জাদকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। কি করবে ও? দূরে সরে যাবে, না সাজ্জাদকে জিজ্ঞাসা করবে কেন ওর সাথে এমন করলো? কিন্তু সাজ্জাদ তো ওকে মুখে কখনোই বলেনি যে সে তিতলিকে ভালোবাসে। তাহলে কিসের ভিত্তিতে সে সাজ্জাদের সামনে যাবে? তাই সেদিন তিতলি কিছুদিনের জন্য তার পিপির বাসায় চলে যায়। আর যাওয়ার আগে সবাইকে বলে যায় যেন কেউ ওর ঠিকানা জানতে চাইলে না বলে, এমনকি ওর বন্ধু বান্ধবীদেরও না। তিতা সাহেব তিতলিকে অনেক জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি। দেখতে দেখতে কেটে যায় 1টা বছর। এই 1 বছরে তিতলি অনেকটা বদলে গেলেও সাজ্জাদের প্রতি অভিমান বিন্দু মাত্র কমেনি। এখনো সে সাজ্জাদের জন্য কান্না করে, কোনো কারণ ছাড়াই। সাজ্জাদ যে খুব ভালো আছে তা কিন্তু নয়। ও এই 1 বছরে তিতলির অনেক খোঁজ নিয়েছে, বরাবরই ফলাফল শূন্য, কিন্তু হার মানেনি। সাজ্জাদ এখনো বুঝতে পারছে না কেন তিতলি নিজেকে ওর থেকে আড়াল করেছে। কি চায় তিতলি? সাজ্জাদ এতটুকু শিওর যে তিতলির কিছু তো হয়েছে,
কেননা তিতলিকে সে যতটুকু জানে তাতে বুঝতে পারছে যে তিতলি সাজ্জাদকে ভালোবেসে ফেলেছিল। সাজ্জাদের একটা অভ্যেস হয়ে গিয়েছিল প্রতি রাতে তিতলির রুমে প্রবেশ করা, কেননা এখানে সে তার প্রিয়তমার অস্তিত্ব টের পেত। হঠাৎ একদিন সাজ্জাদের হাতে খামটা পড়ে যায়, আর তা দেখে সাজ্জাদ নিজে স্তব্ধ। খামে কিছু ছবি আর একটা ডকুমেন্ট, আর সাথে একটা চিঠি। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে সাজ্জাদ একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, আর কিছু পেপারে সাইন করছে তার ছবি, এবং যে ডকুমেন্ট পাঠিয়েছে তার রেজিস্ট্রি পেপার। আর চিঠি পড়ে সাজ্জাদ আরো অবাক। চিঠিতে লেখা আছে, তিতলি, তুমি আমার আর সাজ্জাদের জীবন থেকে চলে যাও। সাজ্জাদ তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, যার জন্য সে আমার সাথে সংসার ভাঙতে চাইছে। হয়তো বিশ্বাস করবে না, তাই আমাদের বিয়ের কিছু ছবি আর পেপার পাঠালাম। প্লিজ